নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর তোমরা দেখছো বিদ্যায়তন। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমরা ইন্ডিয়ান পলিটির উপর এম লক্ষ্মীকান্ত স্যারের বই অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ একটা সিরিজ শুরু করেছি। আমরা এখন পড়ছি প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন। এর আগের দিন আমি আগের চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করেছি। আজকে রিপাবলিক পয়েন্টটা পর্যন্ত আলোচনা করেছি, আজকে তারপর থেকে আলোচনা করব। কিন্তু যারা আজকে এই ভিডিওটা তোমরা প্রথম দেখছো তাদের আমি অনুরোধ করব, উপরে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি ডেসক্রাইব করে দিয়েছি কিভাবে তোমাদের দেখতে হবে। যদি তোমরা টোটালটা দেখো তাহলে তোমাদের প্রিপারেশন একদম কংক্রিটের মতো হবে, সেটা আমি বারবার বলি। এবং এছাড়াও অন্যান্য সাবজেক্টের এবং ফার্দার নতুন ভিডিও দেখতে হলে সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ পড়াগুলো, প্রত্যেকটা সাবজেক্টের পড়া যদি তোমরা কংক্রিটের মতো করতে চাও, মানে বেস্ট ওয়েতে যদি তোমরা পড়তে চাও হাতের কাছে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে শুরু করা যাক। আজকে আমরা যেটা প্রথম দেখব সেটা হচ্ছে জাস্টিস। আমাদের প্রিয়াম্বেলে অর্থাৎ প্রস্তাবনায় উল্লেখ আছে জাস্টিস শব্দটি। তো জাস্টিস শব্দটি কার সাথে জড়িত? আমরা সকলেই জানি জাস্টিস বলতে আমরা জুডিশিয়ারির সাথে লিঙ্ক করতে পারি, কিন্তু শুধুমাত্র সেইটাই না। তোমরা বলতে পারো আমাদের প্রিয়াম্বলটা আমাদের কনস্টিটিউশনের সামারি, কনস্টিটিউশনে কি বলা হচ্ছে সেটা ছোট্ট করে কিছু কথার মধ্যে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সেইখানে জাস্টিস শুধু জুডিশিয়ারি ডিপার্টমেন্টের সাথে যুক্ত নয়। জাস্টিস বলতে এখানে আমরা আরও অনেক ভাস্ট মিনিং দেখতে পাই। কীরকম? জাস্টিস বলতে এখানে আমরা সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল তিন ধরনের জাস্টিসের কথা আমরা বুঝতে পারি। তিন ধরনের তোমাদের যে স্বাধীনতা, সেই কথাগুলো আমরা কিন্তু এখানে এই জাস্টিস শব্দটার মাধ্যমে বুঝতে পারি। ফান্ডামেন্টাল রাইটসে বলো বা ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপালে আমাদের কিন্তু উল্লেখ করা আছে যে আমরা কি ধরনের জাস্টিস পাবো। জাস্টিস বলতে আমরা কি কি অধিকার পাচ্ছি সেটার কথা। তোমরা যদি দেখো সোশ্যাল জাস্টিসের কথা যদি ধরো, তাহলে আমাদের কনস্টিটিউশনে বলা হয়েছে ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল, সবার জন্য একই রকম ব্যবস্থা। কালার, কাস্ট, রেস, রিলিজিয়ান, ছেলে না মেয়ে, তো এই বিষয়গুলোতে আমরা কোনো ডিসক্রিমিনেশন করতে পারবো না। আর্টিকেল 15 নম্বর আর্টিকেল অনুযায়ী আমরা এর বেসিসে কাউকে ছোট বড় কম বেশি কিছু করতে পারবো না। এইটা হচ্ছে তোমার সোশ্যাল জাস্টিস। তারপর যদি আমরা দেখি আর্টিকেল 39-এ, তাহলে সব জিনিসের সমান অধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ স্টেটের কাছে কোনো জিনিস রয়েছে, অপরচুনিটি রয়েছে, গুডস রয়েছে, সবার সেখানে ইকুয়াল রাইটস রয়েছে, সবার কাছে সমান অপরচুনিটি রয়েছে যে তুমি সেটাকে নিতে পারো। এছাড়াও যেরকম 39-এ আরও বলা হয়েছে যে কোনো কাজে যদি ছেলে মেয়ে দুজন করে, ম্যান ওম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা তাদের আলাদা করতে পারবো না, মানে একজনকে বেশি বেতন একজনকে কম বেতন দিতে পারবো না। এই যে আইন বলছি, এই যে তোমার সেকশনগুলি, আর্টিকেলগুলি করা হয়েছে, এর মাধ্যমে তোমার সোশ্যাল জাস্টিসটাকে কিন্তু একটা জায়গায় সংরক্ষণ করা হয়েছে যে না, সোশ্যাল জাস্টিস তুমি পাবেই, সোশ্যালি তুমি ইন্ডিপেন্ডেন্ট থাকছো। এবার যদি আমরা দেখি তাহলে দেখব ইকোনমিক জাস্টিস। আমি অলরেডি আগেই বললাম, আবার সেই কথা, ইকোনমিক জাস্টিস বলতে আমরা বুঝতে পারি যে কারো কাছে কোনো একটা সম্পত্তি রয়েছে স্টেটের কাছে, তো সকলের কাছে সমান অপরচুনিটি রয়েছে সেটাকে ইউটিলাইজ করার। মানে তুমি যদি এলিজিবল হও, তুমি সেই অপরচুনিটিটা ঠিক পাবে। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ ফিল্ম স্টার, কেউ পড়াশোনা করে, কেউ তোমার মেথরগিরি করছে, বা কেউ কার্পেন্টার, বা যে যাই হোক না কেন, আমাদের চোখে সবাই সমান, সবার সমান অধিকার রয়েছে সেই জিনিসটাকে ব্যবহার করার। এর মাধ্যমে আমরা ইকোনমিক জাস্টিস মানে সকলের যে সমান অধিকার সেটাকে কিন্তু প্রকাশ করতে পারি।
এই শব্দগুলো না, ধরো জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, এই শব্দগুলো খুব কাছাকাছি মিনিং, বইয়ে তোমাদের প্রত্যেকটাই বলা হয়েছে, তাই মনে হবে যেন কোথাও যেন আমরা একই কথা বারবার বলছি, কিন্তু না, ভালো করে যদি তোমরা শোনো, সব শব্দেরই আলাদা একটা কিন্তু মিনিং রয়েছে। এই যে সোশ্যাল বা তোমার ইকোনমিক্যাল জাস্টিস, এইটাকে দুটাকে নিয়ে আমরা বলি যে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। তো তোমাদের বইয়েও লেখা আছে ডিস্ট্রিবিউটিভ জাস্টিসটা কি, সোশ্যাল জাস্টিস এবং ইকোনমিক্যাল জাস্টিস, এই দুটোকে নিয়ে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। এরপরে যদি আমরা আসি তাহলে পলিটিক্যাল, আমাদের কি কি পলিটিক্যাল অধিকার রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আমাদের প্রিয়াম্বল বলছি, আমাদের কনস্টিটিউশনে কিন্তু ডিটেলে সবাইকে ভালো একটা পরিবেশ পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে সমস্ত শ্রেণীর ইকুয়াল পলিটিক্যাল রাইটস রয়েছে। আমরা যদি বইয়ে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে political justice implies that all citizens should have equal political rights, equal access to all political offices and equal voting in the government. সমস্ত যারা অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, তাদের যাদের বয়স হয়েছে 18 বছরের বেশি হয়েছে, তাদের সকলের সমান অধিকার রয়েছে কিসের, ভোটিং করার, পলিটিক্যাল কার্যকলাপে যুক্ত হওয়ার এবং পলিটিক্যাল অফিসগুলোতে যাওয়ার। এবার একটা কথা তোমরা যদি দেখো বইয়ের ভাষাতে, পলিটিক্যাল অফিসে যাওয়ার মানে আমাদের স্থানীয় যে পার্টি অফিসগুলো থাকে সেখানে যাওয়ার না। দেখো তুমি যদি সাপোজ ধরো এক্স একটা পার্টি করছো, পার্টির নেতা বা পার্টির কর্মী ওয়াই অফিসে গিয়ে ঝামেলা করলে, তাহলে তোমাকে কি করবে, তোমাকে মারবে, সোজা সবটা পেঁদাবে। তো এইটা পলিটিক্যাল অফিস কিন্তু ওইটা নয়। পলিটিক্যাল অফিস হচ্ছে তুমি ইলেকশনে দাঁড়াতে পারবে, পলিটিক্যাল অফিস হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত, পলিটিক্যাল অফিস হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, বিধানসভা মানে এমএলএ, সাংসদ, এমপি, এইগুলো হচ্ছে পলিটিক্যাল, মানে তুমি ইলেকশনে দাঁড়াতে পারবে যদি না তোমার উপর কোনো কিছু আদার্স কিছুভাবে তোমার পলিটিক্যাল যে অধিকার সেটাকে খণ্ডন করে। তুমি যদি এমন কিছু করো যাতে তোমার নাগরিকত্ব চলে যাচ্ছে, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম যখন তোমার ভোটিং অথরিটি থাকবে তোমার কাছে, তখন তুমি এগুলো সব করতে পারবা, নিজে ভোটও দিতে পারবা, নিজে দাঁড়াতেও পারবা, ইত্যাদি ইত্যাদি। তো বোঝা গেল যে আমাদের পলিটিক্যাল সকলে আমরা সমান পলিটিক্যালি। তো সেটাই এখানে বলা হয়েছে, যে কেউ যে কোনো পোস্টে ভোটে লড়াই করতে পারে, এইটাই। আর একটা কথা যে আমরা এটা কোথা থেকে নিয়েছি, এই আইডিয়াটা আমরা নিয়েছি রাশিয়ান রেভলিউশন থেকে। মনে রাখবা ইউএসএসআর থেকে কিন্তু নয়, এইটা নিয়েছি রেভলিউশন থেকে। রেভলিউশনের যে চিন্তা ভাবনা, তাদের রাশিয়ার যে রেভলিউশনের চিন্তা ভাবনা 1917 খ্রিস্টাব্দে হয়েছিল। তোমরা হিস্ট্রি পড়লে বলশেভিক বিপ্লব এবং তারপর ইন্টারন্যাশনাল হিস্ট্রিতে তোমরা দেখতে পাবে, তখন তাদের যে মোটিভটা ছিল যে আমরা সবাই সমান, সেখান থেকে কিন্তু আমরা এই ধারণাটা, জাস্টিসের এই ধারণাগুলো কিন্তু আমরা নিয়েছি। এরপর চলে আসছি লিবার্টি। লিবার্টি মানেটা কি, প্রথমে আমাদের এটা জানতে হবে লিবার্টি মানেটা কি। দেখো, আমি লিবার্টি শব্দটা যদি তুমি বলো, ইংরেজি মানে বাংলা মানে জানতাম না, কিন্তু প্রথম শুনেছিলাম একটা লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি, তাই তো? কোথায় আছে স্ট্যাচু অফ লিবার্টি? কমেন্ট করে জানাবে কিন্তু। স্ট্যাচু অফ লিবার্টি তখন ভাবতাম যে একটা স্ট্যাচুর নাম, পরবর্তীকালে জানলাম লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। কিন্তু যখন কনস্টিটিউশন সম্পর্কে পড়তে শুরু করলাম, জানলাম তখন স্বাধীনতার যে বিশাল একটা ব্রড স্ট্রাকচার, সেটা আমার সামনে আসলো, যা আমি যেটুকু পড়েছি বা জানি সেটা আমি তোমাদের জানাবো। দেখো, আমাদের কনস্টিটিউশনে যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা 1947 সালে 15 আগস্ট আমরা স্বাধীনতা পেয়ে গেলাম, ব্যাস ওইটুকু না। কিসের আমরা স্বাধীনতা পেলাম, তারপরে আমরা কি করব, সেই সম্পর্কে কিন্তু আলোচনা হয়েছে,
ঠিক আছে? আমাদের স্বাধীনতাটা কোথায়? আমাদের স্বাধীনতা হচ্ছে আমরা কারো কাজে বাধা দিতে পারবো না। ধরো আমি ভিডিও করছি, তাই তো? আমি ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরছি। কেউ এসে আমাকে বলতে পারবে না আপনি কেন ভিডিও করছেন, বা কেউ তোমাদের বলতে পারবে না তুমি কেন পড়াশোনা করছো। কেউ তোমাকে বলতে পারবে না যে যে হয়তো আমাকে ধরো কাস্টেশন অনুযায়ী হয়তো আমার অন্য কিছু করার কথা, মানে যেটা আমাদের কাস্ট সিস্টেম ছিল বৈদিক যুগে, তো আমাকে এখন বলতে পারবে না যে তুমি ওই কাজ না করে কেন পড়াশোনা করছো। তো এইগুলো কারো কাজে বাধা দেওয়া যাবে না। অপরচুনিটি টু ডেভেলপ ইন্ডিভিজুয়াল স্কিলস, প্রত্যেকের যে স্কিল রয়েছে, তুমি ভালো ক্রিকেট খেলতে পারো, তুমি ভালো টেনিস খেলতে পারো, তুমি ভালো বক্তা, তোমার স্কিলকে সমান অপরচুনিটি প্রদান করতে হবে আমাদের। যদি সেটাই ম্যাক্সিমাম টিচারদের কাজ, যারা আমাদের ছোট থেকে পড়ান বড় করেন, তাদের কাজই এইটা বলতে পারো। এই জন্য শিক্ষকদের আমরা মানে বড়োভাবে দেখি, যদিও এখন এই নিয়ে একটু কনফিউশন আছে। তো ওনারাও চাকুরিজীবী হয়েছেন, মানে শিক্ষাগত পেশার যে বৈশিষ্ট্য সেইগুলোকে ভুলে ওনারা এখন শুধু চাকুরি করেন। আমার মনে হয় তাই। কিছু কিছু শিক্ষক রয়েছেন খুব ভালো, তাদের আমি অসম্মান জানাচ্ছি না, করছি না, কিন্তু তাদের যে কর্তব্য, তারা যে তোমার ছোটবেলা থেকে তোমার মেধাটা বুঝতে পেরে তোমাদের এক একটা ফিল্ডে পাঠান, আগেকার দিনে যেগুলো হতো, তো সেইটা হচ্ছে সেই ক্ষেত্রে সবাইকে যে স্কিলে দক্ষ তাকে সমান অপরচুনিটি আমাদের প্রদান করতে হবে। এইগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা। কিন্তু এখানে একটা লিমিট রয়েছে। কি লিমিট? বলছে ল ইজ ডিফাইন হোয়াট ইজ অ্যালাউ। ল সব সময় মনে রাখবে, লিবার্টি নিজে আসে না, তার সাথে কিছু বাইন্ডিং নিয়ে আসে। কীরকম? ল ঠিক করে দেবে কত দূর তুমি স্বাধীনতা পাবে। ধরো আমি তো অনেক উদাহরণ দিলাম যে কি কি স্বাধীনতা পেলাম। ধরো আমি বন্দুক বার করলাম, রাস্তায় গিয়ে যে কাউকে শ্যুট করে দিলাম, বা মন্দিরে গেলাম বা মসজিদে গেলাম, পুরোহিতকে পিটতে শুরু করলাম, যারা ওখানে এসেছে তাদের পিটতে শুরু করলাম, মারতে শুরু করলাম, কেন তোমরা পূজা করবে বা সামথিং কিছু একটা। আমি উদাহরণ দিচ্ছি, আমি এর পক্ষপাতী নই, আমি নিজের কথা বলছি যাতে তোমাদের গায়ে না লাগে। তো তাহলে কি আমি ঠিক করছি? এটাও তো টাইপ অফ, আমি একটা কাজ করছি, তো আমার কাজে কেউ বাধা দেবে না। আমি যখন লয়ের ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ করব, আমি যখন আমাদের ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করব, তখন কিন্তু আমার সেই স্বাধীনতা থাকবে না, আমি সেটা করতে পারি না। সুতরাং বলা হচ্ছে এটাই যে ল হচ্ছে সবার উপরে, ল তোমাকে বেঁধে দেবে যে তোমার কাজ তুমি কতদূর স্বাধীনতা পাবে। একটা ভালো কথা এই সম্পর্কে বলে, লিবার্টি ইজ নট অ্যাবসলিউট, ইট বাট কোয়ালিফাইড। এটা অ্যাবসলিউট না, এটাকে কোয়ালিফাই করতে হয়। ওকে, এবার দেখে নিই, আমরা যদি দেখি এই লিবার্টির আইডিয়াটা, তারপরে আমরা পড়বো ইকুয়ালিটি, তারপর আমরা পড়বো ফ্রেটার্নিটি। এই আইডিয়াগুলো আমরা কোথা থেকে নিয়েছি? এই আইডিয়াগুলো আমরা নিয়েছি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ফ্রান্সের যে রেভলিউশন, সেখান থেকে আমরা এই আইডিয়াগুলো নিয়েছি। 1789 থেকে 99 সালে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, সেখান থেকে কিন্তু আমরা এই আইডিয়াগুলো গ্রহণ করেছি। এবার আমরা দেখব ইকুয়ালিটি সম্পর্কে। দেখো, এর আগে আমরা অনেকক্ষণ ধরে জাস্টিসের ক্ষেত্রে ইকুয়ালিটি সম্পর্কে জানলাম, তো এবার ইকুয়ালিটিটাকে আমরা আরও ব্রডভাবে জানবো। কিছু কিছু পয়েন্ট যখন আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটস, তখন আরও ভালো করে জানবো। তো দেখো, ইকুয়ালিটি বলতে আমরা বুঝি যে আমাদের কনস্টিটিউশনে যে ইকুয়ালিটির কথা বলা হয়েছে, সেটা বলা হয়েছে অপরচুনিটি সকলের জন্য সমান। তুমি বড়লোক বলে তুমি কিছু স্পেশাল প্রিভিলেজ পাবা, তোমার বাবা রাজা বলে তুমি কিছু, রাজা ছিল, এখন তো রাজা কনসেপ্ট নেই, তুমি কিছু এক্সট্রা কিছু পাবা, সেইগুলো কিন্তু না, তুমিও যা সাধারণ পাবলিকও তাই। এইটাই হচ্ছে আমাদের ইকুয়ালিটি। ইকুয়ালিটি যদি দেখি আমরা, তাহলে ইকুয়ালিটি আমাদের ক্ষেত্রে তিনভাবে আসে। কি কি? একটা সিভিক, একটা পলিটিক্যাল, আর একটা ইকোনমিক্যাল।
তিনটে ইকুয়ালিটি কিন্তু মানে সিভিক বলতে সোশ্যাল বলতে পারো, আমরা সম্পূর্ণভাবে সব ক্ষেত্রে ইকুয়াল, সবাই সব মানুষ, সেইটাই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসে ডিসক্রাইব করা হয়েছে। কী রকমভাবে দেখো, আর্টিকেল 14তে বলা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। ও বলে না আন্ধা কানুন, কানুন কিছুই দেখতে পায় না, সবাই সমান ওর কাছে, কিছুই দেখতে পায় না মানে মানে অপরাধ দেখতে পাচ্ছে না এরকম না, কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না মানে তার চোখে কে বড় কে ছোট সেইটা কিছু না, সবাই সমান, অপরাধ করেছো তুমি শাস্তি পাবা, এরকম ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 যেটা আমরা অলরেডি বললাম, রিলিজিয়ান, কাস্ট, সেক্স, রেস, মানে রেস বলতে তোমার প্রজাতি, রেস মানে এটা, তারপর তোমার কোথায় জন্ম হয়েছে, এই অনুযায়ী আমরা কখনো তোমাকে কোনো ডিসক্রিমিনেট করতে পারবো না কাউকে, আমরা সকলে সমান এই বেসিসে, ছেলে মেয়ে করতে পারবো না, হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ খ্রিস্টান করতে পারবো না, মানে কাউকে সবার সমান অধিকার, কাউকে আলাদাভাবে আমরা দেখতে পারবো না, কেউ গরিব বড়লোক পারবো না, কেউ অ্যাংলো ইন্ডিয়ান, কেউ ইউরোপিয়ান, ইন্ডিয়ার বাসিন্দা, তাদের আমরা আলাদা করব পারবো না, ইত্যাদি ইত্যাদি। এবার যদি দেখি আর্টিকেল 16, তাহলে ইকুয়াল অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রে সকলে সমান অধিকার পাবে যদি তার সেই কোয়ালিফিকেশান থাকে, ঠিক আছে, যেই কোয়ালিফিকেশানে নেওয়া হচ্ছে কোনো চাকরি, সেই কোয়ালিফিকেশান থাকলে সেটা কিন্তু সবাই সমান। না হলে কি, ধরো তোমার WBCS পরীক্ষা দিচ্ছে, কেউ মাধ্যমিক পাস করেছে বললে আমি WBCS এর চাকরি করার জন্য আমি এলিজেবল, সকালে আমাকে সমান অধিকার দিয়েছে, কিন্তু না, এখানে তোমার কিছু বাইন্ডিং দিয়েছে, তোমার যেই এডুকেশনটা দরকার, তোমার যেই নোটিফিকেশনটা বেরাচ্ছে সেই অনুযায়ী ক্রাইটেরিয়া, সেখানে যাদের সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছে তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এইটা হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্ট। তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, তুমি ইউপির স্টেট পিএসসি দিতে পারবা, তুমি তেলেঙ্গানার স্টেট পিএসসি দিতে পারবা, তুমি মহারাষ্ট্রের স্টেট পিএসসি দিতে পারবা, সব জায়গাকার দিতে পারবা, যেহেতু তুমি একজন ইন্ডিয়ান, ঠিক আছে। এইটাই আমাদের এই পাবলিক এমপ্লয়মেন্টের বিষয়টা, যে আমরা কাউকে আলাদা করতে পারবো না যে তার প্লেস অফ বার্থ অন্য জায়গায় বা কিছু, এই জন্য যদি ইন্ডিয়ার মধ্যে হয় তাহলে তুমি অবশ্যই সমান চান্স পাবে। তারপর দেখি যদি আর্টিকেল 17, তাহলে এখানে খুব বড় একটা কথা আছে, নো টাচেবিলিটি। টাচ যেটা আমাদের অস্পৃশ্যতা ছিল সে সময়, এখন অনেক কমে গেছে, তাও কিছু কিছু ক্ষেত্রে আছে, দেখতে পাই আমরা। এইটা কিন্তু আমরা এটাকে মানে বাড়তে দিতে পারি না, এইটা আমাদের যদি আমরা করি তাহলে সেটা কিন্তু সংবিধান বিরোধী। আর্টিকেল 18, তো আমি আগে অনেকবার আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, আবার বলে দিই যে টাইটেল, তোমার কোনো রাজকীয় টাইটেল বা এইগুলো তোমার থাকবে না, তুমি বংশক্রমে যেটা টাইটেল পাবা সেটা কিন্তু থাকবে না। হ্যাঁ, তুমি টাইটেল ইউজ করতে পারো যেটা তোমার প্রফেশনাল টাইটেল অর তোমাকে দেওয়া হচ্ছে, যেরকম পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তারপর স্যার বা ডক্টর, এই যে এইগুলো তুমি অর্জন করছো, এই টাইটেলগুলো তুমি অর্জন করছো। আমরা এই আর্টিকেলগুলো যখন পড়বো তখন বিস্তারিত দেখব, কিন্তু যেই টাইটেলগুলো তোমাকে বংশ থেকে পেয়ে যাচ্ছ, যে রাজার ছেলে রাজা, তার মেয়ে রাজকুমারী বা রাজকুমার ইত্যাদি, কিন্তু প্রিন্স, কুইন, এইগুলো টাইটেল আমরা ইউজ করতে পারবো না। এবার যদি দেখি যে পলিটিক্যাল যে আমাদের ইকুয়ালিটি, সেটা আমরা কোথায় পাচ্ছি? পলিটিক্যাল ইকুয়ালিটিতে আর্টিকেল 325-এ আমরা দেখছি যে আমরা ভোটার তালিকা থেকে এই রেস, কাস্ট, রিলিজিয়ান বেসিসে কাউকে বাদ দিতে পারবো না, আমরা সবাই সমান, সবারই ভোট দেওয়ার সমান অধিকার রয়েছে। আর্টিকেল 226-এ আমরা দেখছি যে সবাইকে আমাদের অধিকারটা দিতে হবে এবং সকলে মিলে কিন্তু ভোট দিয়ে গভর্নমেন্ট নির্বাচন করবে। যদি না
আবার বলছি, যদি না তোমার এগেনস্টে কোনো লয়ের লয়ের কোনো বাধা সৃষ্টি করে। ধরো দেখা গেল তোমার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী বা লজ অনুযায়ী তোমাকে তোমার ভোটার কার্ডটা স্টপ করা হয়েছে, তাহলে তুমি কিন্তু সেই অধিকার পাবে না। বাকি যে কোনো ক্ষেত্রে যে কোনো অবস্থাতে তোমার এই অধিকারটা কেউ নিতে পারে না। আর্টিকেল 39-এ যদি দেখো, তাহলে এখানে বলা হয়েছে যে তুমি যে বেঁচে থাকছো, লাইভহুড তোমার, সেখানে কিন্তু তোমার ইকুয়াল ওয়ার্কে ইকুয়াল বেতন, এইগুলো কিন্তু তোমাকে দিতে হবে ডিপিএসপিতে, এটা কিন্তু বলা হয়েছে। এটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি সম্পর্কে কথা। ইকুয়ালিটি আমাদের কনস্টিটিউশনকে একটা আলাদা পর্যায়ে নিয়ে যায়। অনেক দেশে অনেক জায়গাতে বিভিন্নভাবে যারা অর্থবান তাদের বিভিন্ন প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু আমাদের কনস্টিটিউশন কিন্তু সেটা দেয় না। এইটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট বলতে পারো, আমাদের কনস্টিটিউশনকে একটা আলাদা পর্যায়ে এটা নিয়ে যায়। এরপর যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে ফ্রেটার্নিটি। ফ্রেটার্নিটি মানে তোমরা সকলেই জানো ভ্রাতৃত্ব, এবং আমরা আগে অনেকবার, মানে তোমরা যখন বেসিক ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্পর্কে পড়েছিলা তখন জানো যে ভ্রাতৃত্বের কনসেপ্ট আমরা নিয়েছি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। সেটা আমরা অলরেডি আগে লিবার্টি যখন পড়ছিলাম তখন বলেছি, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্রেটার্নিটি আমরা নিয়েছি ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। এবার আমাদের মধ্যে ফ্রেটার্নিটির দরকারটা কেন ছিল? দেখো, দরকারটা হচ্ছে আমরা যে সবাই আলাদা আলাদা স্টেটে বাস করছি, কিন্তু আমরা যে সবাই একই, সেইটার জন্য আমাদের ফ্রেটার্নিটির দরকার ছিল। ফ্রেটার্নিটিতে কি হয়? ফ্রেটার্নিটিতে এই যে তুমি জাতীয় পতাকাকে দেখে স্যালুট করছো, ন্যাশনাল অ্যানথেম গাইছো, এর মাধ্যমে আমাদের সৌভ্রাতৃত্ব, আমরা যে এক জায়গায় বন্ডিং রয়েছে আমাদের সকলের, আমরা ভারতবাসী, সেটা কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে? স্পিরিট অফ ব্রাদারহুড, আমাদের যে সকলে ভারতবাসী, সেটাকেও কিন্তু প্রমোট করতে বলা হয়েছে। তার মাধ্যমে যে আমাদের যেটা ফান্ডামেন্টাল ডিউটিস, তার মধ্যে কিন্তু আমরা যে ভারতবাসী সেটাকে কিন্তু প্রমোট করার কথা বলা হয়েছে। এখানে একটা কথা আছে, ফ্রেটার্নিটি রিমোট ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি। ঠিক আছে? আমাদের যে একত্রীকরণ, আমরা যে এক, সেটাকে ফ্রেটার্নিটি দ্বারা আমরা বুঝতে পারি। এখানে একটা শব্দ ইন্টিগ্রিটি, এটা সব সময়, এর আগের ক্লাসে আমি বলেছিলাম, এটা সব সময় মাথায় রাখবা। এই ইন্টিগ্রিটি শব্দটা কিন্তু 42nd অ্যামেন্ডমেন্টে 1976 সালে যোগ করা হয়েছিল, তার আগে ছিল না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল করি যে সোশ্যালিস্ট আর একটা হচ্ছে তোমার সেকুলার, এই দুটো শব্দ অ্যাড করা হয়েছিল, কিন্তু এই দুটো শব্দ না, তার সাথে তৃতীয় শব্দ হচ্ছে ইন্টিগ্রিটি। এই এই একত্রীকরণকে বা সৌভ্রাতৃত্বকে প্রমোট করার জন্য আরেকটা কাজ করা হয়েছে। সেটা কি? আমাদের একটাই সিটিজেনশিপ, আমাদের একটাই পাসপোর্ট। ঠিক আছে? এইগুলো দেওয়া হয়েছে কারণ আমরা যাতে একে অপরের সাথে এক নামে ডাকতে পারি, উই অল আর ইন্ডিয়ান। চলো এবার আমরা কিছু দেখে নিই যে প্রিএম্বলের আমাদের সিগনিফিকেন্স কি, অর্থাৎ আমাদের তাৎপর্যটা কি। এরপরে আছে এটা কি কনস্টিটিউশনের পার্ট কি পার্ট না, এবং তারপরে রয়েছে এটা অ্যামেন্ড করা যায় কি করা যায় না। এই তিনটে যদি আমরা পড়ে নিই তাহলে আজকের মতো আমাদের পড়া শেষ হয়ে যাবে। তো দেখি, প্রথমে লেখা আছে সিগনিফিকেন্স অফ প্রিএম্বল। প্রিএম্বলের তাৎপর্যটা কি? দেখো, আমাদের গোটা কনস্টিটিউশনের যেটা ফিলোসফি আর ফান্ডামেন্টাল ভ্যালু রয়েছে, সেটা কিন্তু আমরা এই প্রিয়াম্বলের মধ্যে দিয়ে বুঝতে পারি। আমাদের প্রস্তাবনার মধ্যে আমরা বুঝতে পারি যে আমাদের গোটা কনস্টিটিউশনটাকে, গোটা কনস্টিটিউশনে কি বলতে চেয়েছে, কি কি আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন ফিচার্স রয়েছে, সেগুলো আমরা জানতে পারি। এইটাকে বলা যায় সামারি অফ কনস্টিটিউশন।
ছোট্ট এত হিউজ কনস্টিটিউশন তাকে এই 5-6 লাইনের মধ্যে ডেসক্রাইব করে সেটাকে বলা যায়। কে মুন্সির কথায় হরস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক, অর্থাৎ আমাদের যে ডেমোক্রেটিক রিপাবলিক সোভারেন কান্ট্রি তার সমস্ত ফিচার্স আমরা এই প্রিয়াম্বলে খুঁজে পাই। কে মুন্সির কথা আগেই আমি বলেছিলাম পড়ানোর সময়। এছাড়াও তোমাদের বইয়ে দেখবে আরও অনেকে সম্পর্কে অনেক কথা তাদের উক্তি দেওয়া আছে, কিন্তু এত কিছু পড়ার দরকার নেই। কে মুন্সিটা আমি তোমাদের উল্লেখ করলাম। তিনি একজন খুব বলতে পারো যে প্রভাবশালী নেতা ছিলেন বা ফিলোসফার ছিলেন সেই কারণে। এরপরে দেখি প্রিয়াম্বল অ্যাজ পার্ট অফ কনস্টিটিউশন। প্রিয়াম্বল কি আমাদের কনস্টিটিউশনের অংশ কি অংশ নয়? দেখো, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। বেরুবাড়ি মামলাতে যখন হয়, বেরুবাড়ি মামলা এই সম্পর্কেও আমি তোমাদের এরপরে পড়াবো, তোমরা একটু জেনে রাখো। বেরুবাড়ি মামলা হয়েছিল 1960 সালে। সেখানে বলা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে এইটা আমাদের কনস্টিটিউশনের অন্তর্গত নয়। পরে কেশবনন্দ ভারতী যখন কেসটা হলো 1973 সালে, তখন এটাকে এক্সট্রিম ইম্পর্টেন্ট দেওয়া হয়। বলেন যে তা সুপ্রিম কোর্ট নিজের রায়কে নিজেরা কন্ডেমড করে বলে যে না, আমাদের আগের রায় ভুল ছিল, এইটা ইন্টিগ্রেটেড পার্ট। এটা পরবর্তীকালে আবার যখন 1995 সালে LIC ইন্ডিয়া কেস হয় একটা, সেখানেও বলা হয় যে দ্য প্রিয়াম্বল ইজ ইন্টিগ্রেটেড পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। তাহলে আর ইন্টিগ্রেটেড পার্ট তো বুঝতেই পারছো যে হ্যাঁ, এটা ছাড়া কনস্টিটিউশন হবে না। তাহলে এটা অবশ্যই আমাদের কনস্টিটিউশনের অঙ্গ। এবং আগেই আমরা পড়েছিলাম প্রিয়াম্বল ইজ আওয়ার আইডেন্টিটি কার্ড। আইডেন্টিটি কার্ডে তোমার নাম, এক কথায় তোমার পরিচয় দেওয়া থাকে। তুমি কোন ব্যক্তি সেটা তো একজন মানুষকে বুঝতে 10 বছর 15 বছর লেগে যাবে, কিন্তু তোমার জাস্ট আইডেন্টিটিটা কি সেটা 1 সেকেন্ডে সে ধরতে পারে। তো সেই রকমই হচ্ছে প্রিয়াম্বল। এটা কে বলেছিল আমি আগের দিন আলোচনা করেছি, এটা কমেন্ট বক্সে লেখো যে কে এই কথাটা বলেছিল, আইডেন্টিটি কার্ড কথাটা। তো এইটাই বলা হয়েছে আমাদের প্রিয়াম্বল হচ্ছে কনস্টিটিউশনের তাহলে অংশ। এবার লাস্টে আমরা যদি দেখি অ্যামেন্ডেবিলিটি অফ দ্য প্রিয়াম্বল। প্রিয়াম্বলের অ্যামেন্ড করা যায় কি যায় না? অবশ্যই যায়, কারণ আমরা অলরেডি এতক্ষণ পড়লাম 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে 3টি শব্দ কি সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি অ্যাড করা হয়েছে। সুতরাং এটা অ্যামেন্ড করা যায়। কিন্তু আগে প্রবলেমটা ছিল, প্রথমে বলা হচ্ছিল যে কনস্টিটিউশনের অন্তর্গত নয়, 1960 সালে বলা হলো। তাহলে অ্যামেন্ডমেন্ট যখন হচ্ছে 368-এ বলা হয়েছে অ্যামেন্ডমেন্ট হবে কনস্টিটিউশনের। তাহলে আমাদের যখন কনস্টিটিউশনের অন্তর্গতই না, তাহলে এটা কি অ্যামেন্ড করা যাবে? এটা নিয়ে একটা বিশাল ভাবনা চিন্তা শুরু হলো। কিন্তু 73 সালে যখন আমরা দেখতে পেলাম যে কোর্ট রায় দিল যে এটা আমাদের কনস্টিটিউশনের অন্তর্গত, তখন এইটা অ্যামেন্ডমেন্ট হলো, 3টে শব্দ যোগ করা হলো। কিন্তু তার সাথে আরেকটা জিনিস আসলো কি না, কোর্টের রায় অনুযায়ী এটাকে অ্যামেন্ড করা যাবে, কিন্তু এর যে বেসিক স্ট্রাকচার সেইটাকে কখনো চেঞ্জ করা যাবে না। কীরকম বেসিক স্ট্রাকচার বলতে, যেরকম ধরো সোভারেন, যেরকম ধরো ডেমোক্রেটিক, যেরকম ধরো রিপাবলিক, এই যে আমাদের কনসেপ্ট, এইগুলোকে কিন্তু চেঞ্জ করা যাবে না। তো বন্ধুরা, আজকের পড়া এই পর্যন্তই। আমাদের কমপ্লিট হয়ে গেল প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এরপরে আমরা পরের ভিডিওতে নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা নিজের পড়াটাকে ভালো করে করার জন্য, বিভিন্ন সাবজেক্টের ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তার সাথে সাথে যেটা সবচেয়ে বেশি জরুরি, নিজের পড়াটা কিন্তু নিজের বাড়িতে করতেই হবে। নিজে থেকে যদি তুমি পড়া না করো, তাহলে শুধু ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না। ভিডিওতে তোমাদের লাইন বাই লাইন টোটাল পড়ানো হচ্ছে, তার সাথে কিন্তু তোমাদের বই খুলে একবার করে অন্তত পড়াটা করতে হবে। দেন তারপরে নতুন পরের ভিডিওটা তোমরা দেখবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।